এই যে মিস সুন্দরী, আপনাকে বলতেছি একটু শুনে যাবেন। আকাশ দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে। তার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে যাচ্ছিল, তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। মেয়েটা আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কিছু বলবেন ভাইয়া? আমাকে আর রাস্তায় এভাবে দাঁড়িয়ে একটা মেয়েকে ডাকা কিন্তু ভালো না। যদি কেউ দেখে তাহলে তো আপনাকে বেঁধে রেখে পিটাবে। আমি হচ্ছি এই এলাকার সন্তান, আর এই এলাকায় সবাই আমাকে চিনে, কেউ আমাকে পিটাবে না। তা সুন্দরী, তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? ভাইয়া, আমি তো ফোন ইউজ করি না। আর আপনি আমার মুখ দেখলেন কিভাবে? আমি তো বোরকার ভেতরে আছি। আম্মু বলেছে যে এই বোরকাওয়ালি মেয়েরা নাকি অনেক সুন্দরী হয়, তাই আর কি আপনাকে ডাক দিয়েছে। কিন্তু সুন্দর হন বা অসুন্দর হন তাতে কোনো যায় আসে না। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমি রাতের বেলা আপনার সাথে ইটিস পিটিস করব। আমার বাবাকে আপনি জানেন? আপনার বাবাকে এসব আমার জানার দরকার নেই। আপনার বাবাকে আমি আমার পকেটে ভরে রাখি। এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন, তাহলেই কাম খতম হয়ে যাবে। ও আচ্ছা, আপনি তো অনেক বড় নেতা। আমার আব্বুকে আপনার পকেটে রাখেন। আচ্ছা, আমার তো ফোন নেই, আমি আমার আব্বুর নাম্বার দিয়ে দিতেছি, আপনি আমার আব্বুকে ফোন দিয়েন। আব্বু যদি অনুমতি দেয় তাহলে আমি আপনার সাথে রিলেশন করব। ঠিক আছে, আপনার আব্বুর নাম্বার দেন। আর এই যুগের ছেলেমেয়েরা সবাই ফোন চালায়, আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনার নাম্বারটাও দিয়ে যান। ঠিক আছে, আমার নাম্বার দিয়ে যেতে পারি, তবে একটা কথা, রাত্রে 12টার পরে ফোন দিবেন। 12টা রাত পর্যন্ত আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। আপনার বয়ফ্রেন্ড আছে এটা আগে বলবেন না? যান যান এখান থেকে, আমি আপনার সাথে রিলেশন করব না। আমি তো ভাবছিলাম আপনি সিঙ্গেল, এটার জন্য ডাক দিলাম। আপনাকে পাম দিলাম অনেকক্ষণ, আমার লস হয়ে গেল। অন্য কোনো মেয়েকে পাম দিলে এতক্ষণে পটে যাইতো। মেয়েটা ওইখান থেকে চলে গেল তার বাসায়। এদিকে আকাশ বাড়ির দিকে রওনা দিল, কারণ সেই এলাকায় নতুন। আজকে 1 সপ্তাহ হয়েছে এই এলাকায় এসেছে। বাড়িতেই আসতেই কলিং বেল দিল। আকাশ বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু এসে দরজাটা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, তুই এলাকায় নতুন এসেছিস, এভাবে বাইরে ঘোরাঘুরি করিস না। আহ আম্মু, নতুন এলাকায় এসেছি, ঘোরাঘুরি করব না তো কি করব? সাইড দাও তো, আমি আমার রুমে যাব। হ্যাঁ, যা যা। আর তোর আব্বু ফোন দিয়েছিল, বলেছে যে সন্ধ্যার দিকে তোর আব্বুর অফিসের সামনে যাওয়ার জন্য। তোর আব্বু আজকে রাতে আসতে পারবে না, কাজ করবে অফিসে। ঠিক আছে, যাবো নে সন্ধ্যার দিকে। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। এদিকে আকাশের আম্মু চলে আসলো তার বাড়িওয়ালাদের বাসায়। এই 1 সপ্তাহের মধ্যে বাড়িওয়ালার সাথে বেশ ভাব জমে গেছে আকাশের আম্মুর সাথে। বাড়িওয়ালার বড় মেয়ে এবং ছোট মেয়ের সাথেও অনেকটা ভাব জমে গেছে। বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে আবারও চলে আসলো বাসার দিকে। আকাশ বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কলটা এসেছে। কেটে দিয়ে আবারও গেম খেলা শুরু করলো। বেশ কিছুক্ষণ পর আবারও কল আসলো আকাশের নাম্বারে। এবারেও আকাশ কলটা কেটে দিল। প্রায় 10 মিনিট পর আবারও কল আসলো। কলটা রিসিভ করে আকাশ বলতে লাগলো, এই, কে আপনি? আর আমাকে ফোন দিয়ে বিরক্ত করতেছেন কেন বারবার? জানেন না আমি এই সময় গেম খেলি? হারামি বাচ্চা, আমি তোর বাপ লাগি। তোকে কতবার করে বললাম নাম্বারটা সেভ করে রাখ, নাম্বারটা সেভ করে রাখ, সেভ করলি না। তোর আম্মুকে বল খাবার দিতে, আর তুই নিয়ে আয় খাবারটা। ঠিক আছে আব্বু, আমি কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে আসতেছি। আর সরি, আমি বুঝতে পারি নাই যে এটা তোমার নাম্বার। এখনই আমি সেভ করে রাখতেছি। আকাশ কলটা কেটে দিয়ে নাম্বারটা সেভ করে চলে আসলো তার আম্মুর কাছে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু ফোন দিয়েছিল, বলেছে খাবার দেওয়ার জন্য, আর এখনই নিয়ে যাইতে বলেছে। ঠিক আছে, তুই একটু দাঁড়া এখানে, আমি খাবার রেডি করে দিতেছি। আজকে ঘুম থেকে উঠতে পারি নাই, দেরি হয়ে গেছে, এটার জন্য আর রান্না করতে পারি নাই। তোর আব্বু সকালেও না খেয়ে চলে গেছে, তাড়াতাড়ি নিয়ে যা খাবারটা। আকাশকে খাবারটা রেডি করে দিতেই আকাশ খাবারটা নিয়ে নিচে চলে আসলো। যে গেট দিয়ে বের হতে যাবে এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নিচে।
আকাশ সামনের দিকে তাকাতেই দেখলো পরীর মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা তার হাত বাড়িয়ে দিতেই আকাশ নিচ থেকে উঠে বলতে লাগলো, ব্যথা পান নাই তো আপনি? আমি ব্যথা পাবো কেন? আমি তো নিচে পড়ি নাই। পড়েছেন তো আপনি। ব্যথা পাওয়ার কথা আপনার, উল্টো আপনি আমাকে বলতেছেন আমি ব্যথা পাইছি নাকি? ও সরি, আমি কি থেকে কি বলে ফেলেছি। আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর, পুরাই রাজকুমারীদের মতো লাগতেছে আপনাকে। ও আচ্ছা, তাই নাকি? রাজকুমারদের মতো লাগতেছে আমাকে? তো আপনি এ বাসায় কতদিন ধরে থাকেন আর কি করেন? লেখাপড়া করেন নাকি জব করেন? এই বাড়িটা হচ্ছে আমার আব্বুকে খাবার দিতে চাইতেছি। ও আচ্ছা, এই বাড়িটা আপনার? বাহ, বেশ সুন্দর বাসা তো। এই বাসায় ভাড়া থাকতে হবে। রুম খালি আছে নাকি? রুম তো এখন খালি নেই, 2-3 দিন আগে আসলে খালি পাইতেন। আর এখানে আপনি কি করেন? আপনার তো থাকার কথা রাজপ্রাসাদে। এখানে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। যাক, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আমার একটু প্রশংসা করলেন, অনেক খুশি হলাম। আর একটা কথা, আপনার বাড়িটা কিন্তু অনেক সুন্দর। এই বলে শ্রাবণী চলে আসলো তার রুমে। এদিকে আকাশ শ্রাবণীর যাওয়ার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো ওইখান থেকে তার আব্বুর অফিসের সামনে। দারোয়ানকে বলে তার আব্বুকে ডেকে আনলো। খাবারটা দিয়ে আকাশ চলে গেল বাড়িতে। ওইদিকে শ্রাবণী তার রুমে বসে আছে। এমন সময় তার ছোট বোন শান্তা আসলো। শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু জানো, আমাদের বাসায় একটা প্লে বয় ছেলে আছে। ও যে নতুন ভাড়া এসেছে, ওনার একমাত্র ছেলে। আমার সাথে অনেক ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু আমি তার নরম নরম সুন্দর সুন্দর কথায় গলি নাই। একদম ভালো কাজ করেছিস। তারা ওই ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। ছেলেটা আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছিল, অনেক ফ্লার্ট করেছে। দেখি আমার ফাঁদে ফেলে এরপর ওই ছেলেটাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবো, এমন ভাবে রাখবো, দেখবি শুধু কান্না করবে। ঠিক আছে আপু, আমিও দেখতে চাই তুমি কি করতে পারো ওই ছেলেটার। শান্তা শ্রাবণীর সাথে কথা কিছুক্ষণ গল্প করে চলে আসলো তার রুমে। রাতে খাবার টেবিলে বসে আছে শ্রাবন্তী, শান্তা আর তার আব্বু আম্মু। এমন সময় শ্রাবণীর আব্বু বলতে লাগলো, কিরা শ্রাবণী, তোর পড়ালেখা কিরকম চলে? ঠিক মতো কলেজে যাইতেছিস তো? হ্যাঁ আব্বু, ঠিক মতো কলেজে যাইতেছি। সামনে আমাদের ফাইনাল টেস্ট পরীক্ষা। দোয়া কইরো আমার জন্য, যাতে ফাইনাল টেস্টে ফার্স্ট হতে পারি। হ্যাঁ, সবার জন্যই দোয়া করি, ঠিক মতো পড়ালেখা করিস। আমি তো বাসা থাকি না, তোদের আর দেখাশোনা করতে পারি না চাকরির জন্য। সমস্যা নেই আব্বু, বাসায় তো আম্মু আছে আমাদেরকে দেখাশোনা করার জন্য। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল যার যার রুমে। এদিকে আকাশ রাতে খাওয়া দাওয়া করে বসে আছে তার আম্মুর সাথে সোফায় আর টিভি দেখতেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, আকাশ, তুই তো কলেজে ভর্তি হবি, এক কাজ কর, আমাদের বাড়িয়ালুর মেয়ে আছে, সামনে একটা কলেজে পড়ে, তার সাথে ওই কলেজে ভর্তি হয়ে যা। শুনলাম ওই কলেজটা খুবই ভালো, লেখাপড়া ভালো। আম্মু, আমি মেয়েদের সাথে বেশি ঘেঁষাঘেঁষি করি না, তুমি তো জানো। আর বাড়িওয়ালার মেয়ে তো দূরে থাক, ওনার সামনেই যাব না। আমার মতো সুন্দর একটা ছেলেকে যদি তুলে নিয়ে চলে যাই, তখন তো তুমি কান্না করবে। হয়েছে হয়েছে, তোর ডায়লগ বন্ধ কর, এখন যা, গিয়ে ঘুমা। রাত হয়েছে অনেক, কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হবি। হ্যাঁ আম্মু, যাইতেছি। আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। রাত প্রায় 12টা। আকাশ ঘুমের ঘোরে বলতেছে, আহ, কত সুন্দর মেয়ে। এইরকম যদি একটা মেয়ে আমার বউ হইতো, তাহলে কোলে নিয়ে লিপ কিস করতাম। ও ভাই রে ভাই, কবে যে এই রকম একটা বউ হবে আমার আল্লাহই ভালো জানে। এই স্বপ্ন দেখতেছে আকাশ। এমন সময় তার ফোনটা বেজে উঠল। টুং করে মেসেজের আওয়াজ হলো। আকাশের একটা বদ অভ্যাস আছে, যদি কোনো শব্দ তার কানে পৌঁছায় তাহলে তার সাথে সাথে ঘুম ভেঙে যায়। শব্দ পৌঁছাতে আকাশ ঘুম ভেঙে গেল। আকাশ ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা একটা মেয়ে আইডি থেকে মেসেজ দিয়েছে। আকাশ মনে মনে বলতে লাগলো, শালার কি একটা অবস্থা। এখন মেয়ে আইডি খুইলা যার সাথে মন চায় তার সাথেই মেসেজ করে। যদি শালারে পাইতাম, তাহলে গাছের সাথে টাঙিয়ে তার প্যান্ট খুলে পাছাটা লাল করে দিতাম।
আকাশ মেসেজের রিপ্লাইটা দিতেই ওই পাশ থেকে একটা ভয়েস মেসেজ আসলো। মেসেজটা শুনে আকাশ তো পুরো পাগলের মতো অবস্থা, কারণ এটা কোনো ছেলে না, এটা সত্যিই একটা মেয়ে। চলুন শুনে আসি ভয়েসে কি বলেছে। হ্যালো সাগর, তোমার সাথে আমি মিট করতে চাই। অনেকদিন ধরে তোমাকে ফলো করতেছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। আমি কিন্তু দেখতে অনেক সুন্দর। আমার পিক দেখতে চাইলে আমি পিক দিব। হ্যাঁ, একটা পিক দেন। শ্রাবণী গুগল থেকে একটা সুন্দরী মেয়ের পিক নামিয়ে আকাশকে সেন্ড করে দিল। এদিকে আকাশ মনে মনে বলতে লাগলো, বাহ, এটা তো বাড়িওয়ালার মেয়ের চাইতে অনেক সুন্দর। মনে মনে এইসব বলতেছে আকাশ আর মেসেজ দিতে লাগলো। বাহ, আপনি তো চাঁদের চাইতেও সুন্দর। চাঁদও আপনাকে দেখলে মুখ লুকাবে। আচ্ছা তাই নাকি? ধন্যবাদ। এখন তাহলে আমি ঘুমাই, অনেক রাত হয়েছে। আপনার আইডি খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। অবশেষে আপনার আইডি পাইলাম। এই বলে শ্রাবণী ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে আকাশ রাতে আর ঘুমাতে পারলো না, সারা রাত গেম খেলে কাটিয়ে দিল। পরের দিন সকাল 9টায় নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের জন্য রওনা দিল। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতেই দেখতে পেল বাড়িওয়ালির মেয়ে দাঁড়িয়ে আছে। আকাশ তাকে দেখে বলতে লাগলো, আহ, আপনার মতো এত সুন্দরী যদি এত রোদের মধ্যে রাস্তায় বের হয় তাহলে তো মুখ কালো হয়ে যাবে। ছাতা বের করেন, তাড়াতাড়ি মাথায় দিয়ে রাখেন। এইসব না বলে যদি একটা রিক্সার ব্যবস্থা করে দিতেন তাহলে আরো বেশি ভালো হতো। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি এখনই একটা রিক্সার ব্যবস্থা করে দিতেছি। আর আপনি কোথায় যাবেন? আমি সামনে আজিমউদ্দিন কলেজে যাব। ও আচ্ছা, আমিও সেই কলেজে যাইতেছি ভর্তি হওয়ার জন্য। আপনি এখানে দাঁড়ান, আমি সামনে থেকে একটা রিক্সা নিয়ে আসতেছি, এরপর দুইজন একসাথে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি রিক্সা নিয়ে আসেন। আকাশ চলে আসলো সামনের স্ট্যান্ডে, একটা রিক্সা নিয়ে চলে আসলো। বাড়ির সামনে এসে দেখে শ্রাবণী নেই। এটা দেখে আকাশ রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার জন্য মেয়েটা চলে গেছে, এখন চলেন যাওয়া যাক কলেজের উদ্দেশ্যে। রিক্সাওয়ালা কোনো কিছু না বলে চলে আসলো কলেজে। আকাশ রিক্সাওয়ালাকে টাকাটা দিয়ে কলেজের ভেতরে যেতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখে অনেক ছেলে মেয়ে বসে আছে। আকাশ মনে মনে বলতে লাগলো, কলেজে এত মেয়ে, কারো না কারোর সাথে প্রেম তো করতেই হবে, প্রেম না করলে মজাই হবে না। এসব বলতে বলতে আকাশ প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের মাঝখান দিয়ে হেঁটে যাইতেছে, এমন সময় শিমল গাছের নিচে থেকে একটা মেয়ে আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, এই ছেলে, এদিকে আয়। আকাশ শিমল গাছের নিচে তাকাতে দেখতে পেল অনেকগুলো মেয়ে বসে আছে। তাদের মাঝখানে অনেক সুন্দর একটা মেয়ে বসে আছে। আকাশ তাদের সামনে যেতেই সাদিয়া বলতে লাগলো, বাহ, তুই তো দেখতে পুরো রসগোল্লার মতো। মন চাইতেছে তোকে এখন খেয়ে নি। কি যে বলেন না আপু, আমাকে খেয়ে নিলে আমার আম্মু তো কান্না করবে। আমি তো আমার আম্মুর একমাত্র ছেলে। আপনি চাইলে আমার সাথে রিলেশন করতে পারেন। তোর তো সাহস কম না? একটু মিষ্টি করে কথা বললাম আর তুই সোজা ডাইরেক্ট রিলেশনের কথা বলেছিস। সাদিয়া, ছেলেটার সাহস আছে বলতে হবে। তুই রিলেশন করতে না চাইলে আমাকে দিয়ে দে, আমি রিলেশন করব। সবাই এইসব কথা বলতেছে, এমন সময় শ্রাবণী আসলো। শ্রাবণীকে দেখে সাদিয়া বলতে লাগলো, আপু এখানে এসে বসেন। এই ছেলে তুই এখান থেকে চলে যা, আর তোর সাথে ফাজলামো করছি, সিরিয়াসলি নিস না। কোথাও যেতে হবে না, তুই এখানে দাঁড়া, তোর সাথে কথা আছে। আকাশ দাঁড়াতেই শ্রাবণী সবার মাঝে বসে পড়লো। আকাশের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই তো এই কলেজে নতুন, তাই না? এই কলেজের নিয়ম কানুন জানিস কি করতে হয় কলেজে এসে? আপু, এটা তো পড়ালেখার জায়গা, এখানে আবার নিয়ম কানুন আছে নাকি? আগে তো জানতাম না এখানে যে নিয়ম কানুন আছে। আগে জানলে কখনোই এই কলেজে আসতাম না। যেহেতু চলে এসেছি, সো এখন এই কলেজেই পড়তে হবে। এখন আপনি তাহলে নিয়ম কানুনগুলো বলে দেন। তুই যেহেতু এই কলেজে নতুন, সো প্রতিদিন আমার জন্য একটা করে গোলাপ ফুল কিনে এনে আমাকে দিয়ে যাবি, আর প্রতিদিন আই লাভ ইউ বলবি। আর এই কলেজে যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলে তোর ঠোঁট সেলাই করে ফ্রিজে রেখে দেব।
অন্য কোনো মেয়ের সাথে আমি কথা বললে আপনার সমস্যা কি? আমি তো বেস্ট ফ্রেন্ড বানাতেই পারি। আপনার সমস্যা হলে আপনি আমার সাথে কথা না বলবেন। আর আপনি দেখতে তেমন সুন্দর না, আপনার পাশের জন অনেক সুন্দর। তুই যেহেতু বলেই ফেলেছিস আমি দেখতে সুন্দর না, সো এখন আমাকে বিয়ে করতে হবে। এই তোরা এই ব্যাটাকে ধর তো, এক্ষুনি কাজী অফিসে নিয়ে যাব। আমাকে বলেছে আমি সুন্দর না। সাদিয়া এবং তার বান্ধবীরা যেই আকাশকে ধরতে যাবে এমন সময় আকাশ এক দৌড়ে ওইখান থেকে চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসে পড়লো আর বলতে লাগলো, স্যার, আপনার কলেজের ছেলেমেয়েরা আমাকে মেরে ফেলবে। ওই যে দেখেন কয়েকজন মেয়ে আসছে, তাদের হাতে কি আমাকে বাঁচান প্লিজ স্যার। আরে ওরা এই কলেজের স্টুডেন্ট, আর ওরা খুব ভালো, ওরা তোমাকে মারবে না। আর তুমি কি? তোমাকে তো আগে কখনো দেখি নাই, নতুন ভর্তি হয়েছো নাকি? নতুন ভর্তি হই নাই, ভর্তি হতে এসেছি। এই নেন আমার কাগজপত্র। প্রিন্সিপাল স্যার সকল কাগজপত্র দেখে একটা ফাইলের ভিতরে রেখে দিল। বেশ কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এখন তুমি তোমার ক্লাসে যাও, তোমাকে ভর্তি করানো হয়ে গেছে। আর ওই মেয়েদের সাথে মেলামেশা করতে পারো, মেয়েগুলো খুবই ভালো। আকাশ কোনো কিছু না বলে প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হতেই গফ করে সাদিয়া আকাশের হাত ধরে ফেলল। আকাশকে টানতে টানতে কলেজের উল্টো দিকে দিয়ে ঘুরে এরপর শ্রাবণীর কাছে নিয়ে গেল। শ্রাবণীকে দেখে ওরা ভয় পেয়েছে কেন, চলুন এইটা জেনে আসি। এতক্ষণে সাদিয়া আকাশকে নিয়ে যেতে থাকুক। শ্রাবণী হচ্ছে এই কলেজের একজন মেয়ে লিডার। সে এই কলেজে যা বলবে তাই হবে, তবে স্যারদের উপরে দিয়ে কথা বলতে পারবে না। তাকে সাহায্য করার জন্য রাখা হয়েছে। যারা বিপদে পড়বে তাদেরকে সাহায্য করবে এবং আরও অন্যান্য কাজ আছে। আপাতত এইটুকু জানা থাকুক, গল্পের সাথে থাকুন, এরপর আরও জানতে পারবেন। এদিকে সাদিয়া আকাশকে নিয়ে চলে এসেছে শ্রাবণীর সামনে। শ্রাবণী আকাশের হাত ধরে বলতে লাগলো, তোকে কি আমি বকা দিয়েছিলাম নাকি অন্য কিছু বলেছিলাম যে তুই এখান থেকে দৌড় দিয়েছিস? তোর দৌড় দেওয়ার কারণে এখন তোকে শাস্তি পেতে হবে। কান ধর, তাড়াতাড়ি কান ধরে 50 বার উদ্বাস করবি। আপু, এবারের মতো মাফ করে দিন। আমি আপনার ব্যাপারে কিছু জানি না, এটার জন্য তো আপনি মাফ করতে পারবেন। আচ্ছা, মাফ না করলে আমি একটা আপনাকে অফার করতে পারি। অফারটা নেবেন তো? কি অফার আগে শুনি। আমি যেহেতু একটা বড় অন্যায় করে ফেলেছি, সো আমার সাথে 10 দিন প্রেম করেন। এই 10 দিন আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, তবে রাত 10টার পর আমাকে ফোন দিতে পারবেন না, তখন আমি চাঁদের দেশে গিয়ে ঘুমাই। ঠিক আছে, আমি রাজি আছি, তবে একটা কথা, রাত 10টার পর আমি তোকে ফোন দিব। সারা রাত আমার সাথে কথা বলতে হবে এবং সারা দিন আমার সাথে ঘুরোঘুরি করতে হবে। আর তোর বাসার ঠিকানাটা দিয়ে যা। যদি আমার ফোন রিসিভ না করিস তাহলে আমি তোর বাসায় সোজা চলে যাব, তারপর তোর আম্মুকে বলবো যে তুই আমাকে বিয়ে করছিস। আমাকে এমন মাইন্ডের চিপাই ফেলাইন না। আমি সারা রাত কথা বলতে রাজি আছি, কিন্তু আমার বাসায় যাইয়েন না। 01719 এটা হচ্ছে আমার নাম্বার, আপনি কল দিতে পারেন। এখন কল দেব না, এখন তুই তোর ক্লাসে যা। আর 10 দিন মানে 10 দিন, একদিন কম হবে না। যদি একদিন কম হয় তাহলে তোর মুন্ডু কেটে আমি শিয়ালকে খাইয়ে দেব। আকাশ ওইখান থেকে চলে গেল ক্লাসরুমে। ওইদিকে সাদিয়া শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার শ্রাবণী আপু, আপনি এই ছেলেটার সাথে এরকম করলেন কেন? আপনি ছেলেটাকে চিনেন নাকি? হ্যাঁ, আমি ছেলেটাকে চিনি। ছেলেটা হচ্ছে আমাদের বাসায় 2 তলায় ভাড়া থাকে। ছেলেটা অনেক প্লে বয়, যাকেই দেখে তার সাথে রিলেশন করার কথা বলে। আমার ছোট বোনকেও ছাড়ে নাই। এটার জন্য তাকে উচিত একটা শিক্ষা দিব। এই 10 দিন এমন শিক্ষা দেব বাপের জন্মেও যাতে আর রিলেশনের কথা কাউকে না বলে। এখন চল ক্লাসে যাই, স্যার হয়তো ক্লাস করাচ্ছে। এই বলে সবাই চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে বাইরে চলে আসলো। এদিকে আকাশ এখনো ক্লাসে বসে আছে। এমন সময় তার পাশের বেঞ্চে বসে থাকা একটা ছেলে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, শ্রাবণী আপু আপনাকে ধরেছিল কেন? নিশ্চয়ই আপনি কোনো অন্যায় করেছেন। কি অন্যায় করেছেন আমাকে বলেন, আমিও শুনি একটু। আর বললেন না ভাই,
ওই যে একটা সুন্দরী মেয়ে আছে না, নাম যেন কি? হ্যাঁ, মনে পড়েছে, সাদিয়া। ওই মেয়েটা আমাকে ডাক দিয়েছিল আর আমাকে বলেছিল যে আমার সাথে রিলেশন করবে। তাই আমি বলেছিলাম যে তার সাথে রিলেশন করব। কিন্তু কোথায় থেকে যেন ওই মেয়েটা এসে আমার রিলেশনের 12টা বাজিয়ে দিয়েছে। তবে সমস্যা নেই, এখন 10 দিন এই মেয়েটা আমার সাথে কথা বলবে। দেখি এই 10 দিন কি করে আমার জন্য। ভাই, আপনি শ্রাবণী আপুকে চেনেন না এখনো। এই আপু যা বলে তাই করে। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্লে বয়, মেয়েদের সাথে ফ্ল্যাট করতে অনেক পছন্দ করেন, তাই না? একদম ঠিক ধরেছ। তুমি কিভাবে জানলে আমি যে মেয়েদের সাথে ফ্লার্ট করতে অনেক পছন্দ করি? আপনার কথা বলার স্টাইল, চলার স্টাইল দেখে আমি বলতে পারি। তবে আপনার সাথে আমাকে থাকতে হবে, আপনার কাছ থেকে কিছু শিখতে হবে, কিভাবে মেয়েদের সাথে ফ্ল্যাট করতে হয়। ঠিক আছে, এখন থেকে আমি তোমার গুরু আর তুমি হচ্ছে আমার শিষ্য। ঠিক আছে, এখন চলেন তাহলে বাইরে যাই। আমার মনে হয় আর ক্লাস হবে না। ঠিক আছে, চলো। তবে ওই শ্রাবণী মেয়েটার কাছ থেকে দূরে থাকতে হবে, না হলে কখন যে আবার ওই মেয়েটা আমার উপরে চড়ে বসে কে জানে। এই বলে দুইজন বের হয়ে চলে আসলো ক্যান্টিনে। এদিকে শ্রাবণী আকাশকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে এসে দেখে আকাশ মাহিদের সাথে বসে সিঙ্গারা খাচ্ছে। মাহিদ শ্রাবণীকে দেখে যেই উঠে চলে যেতে যাবে এমন সময় আকাশ বলতে লাগলো, কি ব্যাপার শিষ্য, তুমি কোথায় যাইতেছো? এখানে বসো, আমার সাথে বসে এই সিঙ্গারা খাও। সিঙ্গারা খাইলে অনেক পুষ্টি আছে। আপনি শ্রাবণী আপুর সাথে বসে সিঙ্গারা খান, আমি এখন যাই। এটা যদি মাহিদ ওইখান থেকে চলে আসলো। এইদিকে শ্রাবণী চেয়ারে বসে পড়তেই আকাশ দৌড়ে চলে গেল। আকাশকে দৌড়াতে দেখে বলতে লাগলো, এই চুপচাপ এখানে বস, উঠতেছিস কেন? তুই না বলছস আজ থেকে 10 দিন আমার কথা শুনবি? এখন থেকে আমার কথা শুনতে হবে। চুপচাপ বসে সিঙ্গারা খেয়ে নে, এরপর তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। আর যদি কেউ জিজ্ঞেস করে তুই আমাকে, তাহলে বলবি তুই আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে, সাথে এটাও বলে দিবনে যে 10 দিনের বয়ফ্রেন্ড। এটা না বললে তো পরবর্তীতে আমি কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারবো না, কারণ সব মেয়েরাই তো আপনাকে ভয় পায়। আমি এই কলেজে যতদিন আছি ততদিন তুই রিলেশন করার কথা আর চিন্তা বাদ দিয়ে দে, কারণ আমি থাকতে তুই রিলেশন করবি এটা তো হতে দেওয়া যায় না। রিলেশন করতে হলেও আমার সাথেই করতে হবে, অন্য কোনো মেয়ের সাথে করতে পারবে না। হ্যাঁ, বললেই হলো নাকি আপনার সাথে রিলেশন করতে হবে? আমি আপনার সাথে রিলেশন করব না। আর আপনার সাথে রিলেশন করলে আপনি আমাকে কি দিবেন? লিপ কিস তো আর করতে পারবেন না আমার সাথে। লিপ কিস করা লাগে তোকে? হ্যাঁ, আমার সাথে রিলেশন করতে হলে লিপ কিস করতে হবে। আজ পর্যন্ত আমি যাদের সাথে রিলেশন করেছি সবার সাথে লিপ কিস করেছি। ও আচ্ছা, তা কয়েকটা মেয়ের সাথে লিপ কিস করেছিস শুনি? এই ধরেন 25টা মেয়ের সাথে রিলেশন করেছি এবং 25টা মেয়ের কাছ থেকে প্রতিদিন 2টা করে চুমু খেয়েছি। কারোর সাথে 1 মাস, কারোর সাথে 2 দিন, এরকমভাবে রিলেশন করেছি। এখন 10 দিন আপনার সাথে রিলেশন করব। 10 দিন পর অন্য মেয়ের সাথে রিলেশনে গিয়ে তার সাথে লিপ কিস করে এরপর তাকে ছেড়ে দিব। ও আচ্ছা, তা কয়টা মেয়ের সাথে লিপ কিস করেছিস শুনি? এই সাদিয়া, দড়িটা নিয়ে আয় তো, আকাশকে চেয়ারে বেঁধে ফেল। কুত্তার বাচ্চা নাকি 25টা মেয়ের সাথে লিপ কিস করেছে, আজকে তো তাকে কিছু করতে হবে। আপু এক কাজ করেন, তার ঠোঁট 2টা সেলাই করে ফেলেন, তাহলে আর কোনো মেয়ের সাথে লিপ কিস করতে পারবে না আর খাওয়া দাওয়া করতে পারবে না। তখন বুঝবে মেয়েদের সাথে লিপ কিস করার ফল। না, এটা করব না। তুই আগে আকাশকে বেঁধে ফেল, এরপর সবাইকে ক্যান্টিন থেকে বের করে দে। আমি দেখতেছি তাকে কি করা যায়। শ্রাবণীর কথা শুনে সাদিয়া আকাশকে বেঁধে ক্যান্টিনের ভেতরে থেকে সকল দোকানদার এবং যারা যারা ছিল তাদেরকে বের করে দিল। এদিকে শ্রাবণী আকাশ একবারের কাছে এসে কানে কানে বলতে লাগলো, 25টা মেয়ের সাথে লিপ কিস করেছিস, এখন 25 বার চর খাবি এবং প্রতিদিন 2টা করে চর খাবি। এই 10 দিন লিপ কিস করার ফল এটা। প্লিজ এরকম করবেন না, আমাকে ছেড়ে দেন। আর আমি তো এসব মিথ্যা কথা বলছি, আমি এখনো পর্যন্ত কারোর সাথে রিলেশন করতে পারি নাই।
কারণ সবাই জানে আমি প্লে বয়। আমি সাদিয়া আপুর সাথেও ফ্লার্ট করেছি। আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, তোকে আমি প্রথম দেখেই বুঝে ফেলেছি তুই যে একটা প্লে বয়। তবে তুই আমাকে চিনিস না, তোর মতো কত প্লে বয়কে ঠিক করেছি একদিনে, তোকে তো 10 দিনে একেবারে সোজা বানিয়ে ফেলবো। এই বলে শ্রাবণী আকাশকে ছেড়ে দিল। এদিকে আকাশ চেয়ার থেকে উঠে 2 গালে হাত দিয়ে চলে আসলো কলেজের বাহিরে। একটা রিক্সা নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। দীর্ঘ 9 মিনিট পর আকাশ চলে আসলো তার বাড়িতে। কলিং বেল দিতে আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের 2 গালে হাত দেখে বলতে লাগলো, দেখেছিস তোর মুখের কি অবস্থা? মাত্র 25টা চর মারছি, আর এই 10 দিনে তো তুই আরো চর খাওয়ার যোগ্য আছিস। যদি আমার চরের কথা মনে থাকে তাহলে আজকে রাতে তোর শরীরে জ্বর চলে আসবে, কালকে তুই কলেজে আসতে পারবি না, দেখে নিস। এই বলে শ্রাবণী আকাশকে ছেড়ে দিল। এদিকে আকাশ চেয়ার থেকে উঠে 2 গালে হাত দিয়ে চলে আসলো কলেজের বাহিরে। একটা রিক্সা নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। দীর্ঘ 9 মিনিট পর আকাশ চলে আসলো তার বাড়িতে। কলিং বেল দিতে আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের 2 গালে হাত দেখে বলতে লাগলো, কিরে আকাশ, কি হয়েছে? তুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আর তোর মুখ এইভাবে ফুলে গেছে কেন? আম্মু, আজকে কলেজে ভর্তি হতে গিয়েছিলাম, তখন একটা মেয়ে আমাকে ধরে ক্যান্টিনে নিয়ে গিয়ে পুরি সিঙ্গারা খাইয়েছে। আর জানো কি করেছে? আমার গালে একটা না, 2টা না, পুরো 25 জোড়া চর মারছে। মানে 50 বার চর মারছে, একবারও থামে নাই। এটার জন্য আমার পুরো গাল এবং পুরো মুখ ফুলে গেছে। কার এত বড় সাহস আমার ছেলেকে এভাবে মেরেছে? তাকে তো আমি খুন করে ফেলবো। এখন তো কলেজ ছুটি হয়ে গেছে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর গালে মলম লাগিয়ে দিতেছি, ব্যথা কমে যাবে। আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। তার গাল এবং মুখ পুরো ফুলে গেছে। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু খাবার এবং মলম নিয়ে আসলো। আকাশকে খাইয়ে দিতে লাগলো, কিন্তু আকাশ খাইতে পারতেছে না। তার পুরো মুখ ব্যথা করতেছে। অল্প কিছু খেয়ে আকাশ বিছানায় শুয়ে পড়তেই তার আম্মু তার গালে মলম লাগিয়ে দিতে লাগলো। এদিকে শ্রাবণী বাড়িতে এসে ফ্রেশ হয়ে শান্তাকে ডেকে বলতে লাগলো, শান্তা শোন, আজকে আকাশকে একটা শিক্ষা দিয়েছি। তুই আকাশদের বাসায় যাবি, কলিং বেল দিয়ে আন্টিকে জিজ্ঞেস করবি আকাশ কি করে। যদি আন্টি বলে আকাশের গালে মলম লাগিয়ে দিয়ে শুয়ে আছে, তাহলে জিজ্ঞেস করবি কি হয়েছে। আর কিছু বোঝাতে হবে না, আমি বুঝে গেছি আর কি করতে হবে। শান্তা চলে আসলো আকাশ দিয়ে দরজার সামনে। কলিং বেল দিতে আকাশের আম্মু দরজা খুলে দিল। আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, ভাইয়া কোথায়? ভাইয়ার সাথে খেলা করব, ভাইয়াকে একটু ডেকে দেন। আকাশ তো অসুস্থ, আকাশের গাল এবং মুখ পুরো ফুলে গেছে, তার গালে মলম লাগিয়ে দিয়েছি। কেন, ভাইয়ার কি হয়েছে? আর মুখ ফুলে গেছে কেন? নিশ্চয়ই ভাইয়া কোনো কিছু করেছে কাউকে। এটা জানি না, আকাশ কিছুটা সুস্থ হোক, এরপর জিজ্ঞেস করব। এখন তাহলে তুমি তোমার বাসায় যাও, আকাশ সুস্থ হলে আকাশকে বলবো তোমার কথা। শান্তা চলে আসলো তাদের বাসায়। শ্রাবণী রুমে প্রবেশ করতে করতে বলতে লাগলো, আপু, আকাশ ভাইয়া গালে মলম লাগিয়ে আরামে ঘুমাচ্ছে। আন্টি বলেছে যে তার পুরো মুখ ফুলে গেছে। ছেলেটা কত অসহায় হয়ে গেছে, একটু পরে না হয় গিয়ে দেখে আসবো। এখন তাহলে ঘুমাক, আমিও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই, খুব ক্ষুধা লাগছে। এই বলে শ্রাবণী চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবার চলে আসলো রুমে। এদিকে আকাশ এখনো ঘুমাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর শ্রাবণী চলে আসলো আকাশদের বাড়িতে। কলিং বেল দিতে আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। শ্রাবণীকে দেখে বলতে লাগলো, আরে শ্রাবণী মা, তুমি ভেতরে এসো। আন্টি, শান্তা এসব কি বলতেছে? আকাশের নাকি কি হয়েছে? কোন মেয়েটা জানে আকাশকে 50টা চর মেরেছে, এখন ওর গাল ফুলে পুরো ডাবের মতো হয়ে গেছে। চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি, তুমি তো আকাশকে দেখো নাই। সকালে একবার দেখেছিলাম, ভাবছিলাম যে এটা আপনার ছেলে হবে। হ্যাঁ চলেন দেখে আসি। এই বলে শ্রাবণী আর আকাশের আম্মু চলে আসলো আকাশের রুমে। এদিকে আকাশ এখনো ঘুমাচ্ছে। আকাশের মুখের দিকে তাকাতেই দেখতে পেল আকাশের মুখটা অনেক ফুলে গেছে। এটা দেখে শ্রাবণী বলতে লাগলো, ছেলেটার মুখটা কেমন যেন হয়ে গেছে। চলেন আন্টি, আমরা নিচে যাই, আপনার ছেলে এখন ঘুমাক। শ্রাবণী আর আকাশের আম্মু চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ গল্প করার পর শ্রাবণী চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে আকাশ খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বারের কলটা। রিসিভ করতে ওই পাশ থেকে শ্রাবণী বলতে লাগলো,
আমার বাবুটা এখন কি করে? কত কষ্ট হচ্ছে তোমার। আজকে তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম একটা মেয়েকে সাথে নিয়ে, দেখতে গিয়েছিলাম তোমাকে। তোমার গাল অনেক ফুলে গেছে, কালকে কলেজে আসতে হবে না, বাসায় রেস্ট করো। আমি কালকে আসবো তোমাদের বাসায়। সব আপনার জন্য হয়েছে। আজকে যদি আপনি আমাকে চড় না মারতেন তাহলে আমার পুরো মুখের এরকম অবস্থা হতো না। আমার তো মন চাইতেছে এখন নাপা সিরাপ খেয়ে আত্মহত্যা করি, কিন্তু আপনার জন্য করতে পারতেছি না। নাপা সিরাপ খেয়ে কেউ আত্মহত্যা করে নাকি? আজকে শুনলাম। নাপা সিরাপ খেয়ে কেউ আত্মহত্যা করে না, এটা আপনাকে কে বলছে? আমার বন্ধু তো নাপা সিরাপ খেয়ে তার গার্লফ্রেন্ডের জন্য আত্মহত্যা করেছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড এসে লিপ কিস করতে আমার বন্ধু উঠে গেছে। বাহ বাহ, তাহলে আপনিও নাপা সিরাপ খেয়ে আত্মহত্যা করেন। আমি আপনার বাসায় এসে আপনাকে লিপ কিস করে বাঁচিয়ে ফেলবো। ওয়াক্থু, আপনার সাথে আমি লিপ কিস তো দূরের কথা, আর কোনোদিন দেখাই করব না। কেন দেখা করবি না কেন? এই 10 দিন তুই আমার কথা মতো চলাচল করবি, না হলে সোজা তোর বাসায় চলে যাব। তখন কিন্তু তুই আর আমাকে মানা করতে পারবি না। আবারও ব্ল্যাকমেইল করা শুরু করেছেন। হে আল্লাহ, আপনি এই মায়াটারে অন্য একটা ছেলের সাথে বিয়া দিয়া দেন, যাতে এই মায়াটা আমার সাথে এরকম না করতে পারে। যতই তুমি করোনা চালাকি, আমি তো তোমার পিছু ছাড়ছি না মিস্টার আকাশ। আমাকে আপনি এখনো চেনেন না, সো চুপচাপ এখন ঘুমিয়ে পড়েন, কালকে কলেজে আসবেন না। আমি কালকে সকাল 11টার দিকে আপনাদের বাসায় থাকবো। এই বলে শ্রাবণী কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর শ্রাবণী বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টায় শ্রাবণী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কালকের মতো বোরখা পরে চলে আসলো কলেজে। 10:30 অবধি কলেজ থেকে 11টার সময় সাদিয়া এবং আরও কয়েকজনকে নিয়ে চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। এতজন মেয়েকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা কে আর এখানে কি করতেছো? আন্টি, আমরা হচ্ছে আকাশের বেস্ট ফ্রেন্ড। গতকালকে আকাশের সাথে পরিচয় হয়েছিল আমাদের। সে নাকি অসুস্থ, এটা জানার জন্য আমরা দেখতে আসলাম তাকে। ও আচ্ছা, ভেতরে আসো তোমরা। আর আকাশ রুমে আছে, আকাশের রুমে যাও তোমরা, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসতেছি। এইসবের কোনো দরকার নেই আন্টি, আমরা আকাশের সাথে দেখা করতে চলে যাব। ক্লাস আছে, দেখা করে চলে যাব। ক্লাস আছে, ক্লাস করতে হবে গিয়ে। এই বলে সবাই চলে আসলো আকাশের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় বসে পড়লো সবাই। আকাশ সবাইকে দেখিয়ে বলতে লাগলো, আপনারা আমাদের বাসায় এসেছেন, আম্মু আপনাদেরকে কিছু বলে নাই। এখন তো আমাকে দেখেছেন, প্লিজ আপনারা চলে যান। আপনাদের দেখলেই আমার ভয় হয়, কখন জানি আবার আমার উপরে অত্যাচার শুরু করেন। এই তোরা 3জন একটু ওয়াশরুমে যা তো, আমি আকাশের সাথে পার্সোনাল কথা বলবো। 3জন চলে গেল ওয়াশরুমে। এদিকে শ্রাবণী আস্তে আস্তে আকাশের কাছে এসে আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। 2 মিনিট এভাবে থাকার পর শ্রাবণী আকাশকে ছেড়ে দিল, কিন্তু আকাশ এখনো শ্রাবণীর মুখ দেখেই নাই। এটা আপনি কি করলেন আমার সাথে? এখন তো আপনি আবার আমার উপর অত্যাচার শুরু করবেন। প্লিজ আর মারবেন না। আমার মুখের দিকে একবার তাকিয়ে দেখেন, মুখের কি অবস্থা হয়েছে। সরি জানেমান, আসলে আমি বুঝতে পারিনি তোমার যে এরকম অবস্থা হবে। এখন তাহলে আমরা চলে যাই, বিকেলে ফোন দিব, কল রিসিভ করো। আর তোরা এখন ওয়াশরুমে বসে থাকবি, বাহিরে আয়, তাড়াতাড়ি চলে যাব এখন। শ্রাবণীর কথা শুনে 3জন চলে আসলো বাহিরে। 3জনকে নিয়ে শ্রাবণী আবার চলে আসলো কলেজে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে শ্রাবণী বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আকাশকে ফোন দিল। আকাশের থেকে কিছু কথা বলে শ্রাবণী পড়তে বসে গেল। রাত 11টা অবধি পড়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে রুমে এসে ফোন দিল আকাশকে। আকাশের সাথে সারা রাত কথা বলল। পরের দিন আকাশ কিছুটা সুস্থ হয়ে চলে আসলো কলেজে। এসে দেখা শ্রাবণী সবার সাথে বসে আছে। আকাশকে দেখে শ্রাবণী বলতে লাগলো, বাহ, আমার একটা লিপ কিস খেয়ে দেখি তুমি একদম ঠিক হয়ে গেছো। হ্যাঁ, তোমার লিপ কিস খেয়ে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তাই তো আজকে কলেজে চলে এসেছি। যেহেতু তুমি কলেজে চলে এসেছো, সো চলো আজকে ক্লাস করব না। আজকে তোমাকে নিয়ে সারা দিন ঘুরোঘুরি করব। ঠিক আছে, চলো যাওয়া যাক।
এই বলে শ্রাবণী আর আকাশ একটা রিক্সা নিয়ে চলে আসলো একটা পার্কে। দুইজন বসে কথা বলতেছে, এমন সময় একটা মেয়ে আকাশের সামনে দিয়ে চলে গেল। আকাশ মেয়েটার দিকে হাঁ করে তাকিয়েছে। এটা দেখে শ্রাবণী ঠাস করে আবারও আকাশের গালে চড় মারলো আর বলতে লাগলো, তোর মতো লুচ্চা ছেলে আমি কোনোদিন দেখি নাই। আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তোর সামনে বসে আছে, তুই আমাকে না দেখে অন্য মেয়ের দিকে তাকিয়ে আছিস। তোর চোখ দুইটা খুলে এরপর আমি মার্বেল খেলবো। তোমার তো মুখ খোলা নেই, এটার জন্য তো তোমাকে দেখতে পাচ্ছি না। মুখ খুলতে হবে এমন কি কথা আছে? মুখ না খুলেও কথা বলা যায়। আর যেদিন তুই আমাকে বিয়ে করবি ওই দিনই আমার মুখ দেখতে পারবি। তোমার সাথে তো আর 9 দিন আছি আমি, মানে আর 9 দিন রিলেশন করব, এরপরে তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই বা থাকবে না। ও আচ্ছা, তাই নাকি? আমি যে তোকে লিপ কিস করলাম এটার কি হবে? আমি মনে মনে চিন্তা করেছি যে সর্বপ্রথম যাকে আমি লিপ কিস করব তাকে আমি বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। এখন তোকে লিপ কিস করেছি, আমাকে বিয়ে করতে হবে তোর। এখন আমি কালো হই বা সুন্দর হই, বিয়ে করতেই হবে তোর। ঠিক আছে, যখন বিয়ে করার সময় হবে তখন বিয়ে করব। এখন চলো বাসায় যাব, অনেক ঘোরাঘুরি করেছি, বিকেল হয়েই যাইতেছে। শ্রাবণী আর আকাশ চলে আসলো বাসায়। আকাশকে নামিয়ে দিয়ে শ্রাবণী কিছুটা দূরে গিয়ে রিক্সা থেকে নেমে চলে আসলো বাড়িতে, যাতে আকাশ বুঝতে না পারে শ্রাবণী এই বাড়ির মেয়ে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আছে, এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, গতকালকে 4 জন মেয়ে এসেছিল, তার মধ্যে একটা মেয়ের কণ্ঠস্বর আমার অনেক চেনা চেনা লাগছিল, কিন্তু মুখ ঢাকা থাকার কারণে চিনতে পারি নাই। আম্মু, এখনকার কণ্ঠস্বর সবার একই রকম, তাই বলে যে মানুষ এক হবে তা না। কিন্তু তাও আমার অনেক চেনা চেনা লাগতেছে, যদি চিনতে পারি তাহলে তোকে বলবো নে। আর তোর আব্বু আসলে তোর বিয়ে নিয়ে কথা বলবো। আমি বাড়িতে একা একা আর কতক্ষণ থাকবো? আম্মু, আমি এখন বিয়ে করতে চাই না, আরো 1 বা 2 বছর যাক, এরপর না হয় বিয়ে করব। 1-2 বছর পর বিয়ে করলে আর কি হবে, এক্ষুনি বিয়ে করে ফেল। না আম্মু, আমি আর 2 বছর পড়ালেখা করে এরপর একটা জব নিব, তারপর বিয়ে করব। এর আগে যদি আমার বিয়ে করার ইচ্ছা হয় তাহলে আমি তোমাদেরকে জানাবো। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিয়ে ফোন দিল শ্রাবণীকে। বেশ কিছুক্ষণ পর শ্রাবণ নিয়ে ফোনটা রিসিভ করে আকাশের সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে রাত হয়ে গেল। এদিকে আকাশ শ্রাবণীকে বলতে লাগলো, আচ্ছা শ্রাবণী, তোমার কাছে কি সাদিয়া আপুর নাম্বার আছে? যদি থাকে একটু দিতে। সাদিয়ার নাম্বার দিয়ে তুই কি করবি সেটা আগে বল, এরপর ভেবেচিন্তে দেখবো তোকে নাম্বার দেওয়া যায় কি না। সাদিয়া আপুর সাথে একটু পার্সোনাল কথা আছে, এটার জন্য আর কি নাম্বারটা চাইছি। পার্সোনাল কথাটা তুই আমাকে বল, আমি সাদিয়াকে বলে দিব। তবুও তোকে নাম্বার দিব না। তোর মতো প্লে বয় 12 ভাতারিকে নাম্বার দিলে তুই নিশ্চয়ই তাকে পটিয়ে ফেলবি। পটানোর জন্যই তো নাম্বার চাইছি, কারণ 10 দিন পর তো তোমার সাথে আমার সবকিছু শেষ, এরপর আমি স্বাধীন। তুই স্বাধীন, তোর স্বাধীনতা আমি বের করব, হাত পা ভেঙে ঘরে রেখে দিব। তুই ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? কখনোই ছেড়ে দেব না। তুমি ছাড়লেই কি আর না চাইলেই কি? আমাকে তো আর সারাদিন তুমি দেখতে পারবে না, আমি কোন মেয়ের সাথে ঘুরতেছি, কোন মেয়ের সাথে কথা বলতেছি, এসব তো আর দেখবে না। মানুষ বলে না একটা ফোনে 2টা সিম থাকে, ঠিক তেমনি আমার জীবনেও একবার তুমি থাকবে আর একবার আরেকজন থাকবে। এখন থেকে তোর ফোনে একটা মিসই থাকবে আর একমাত্র আমি থাকবো। চিন্তা করিস না, তোর জীবন কিভাবে তেনা তেনা করতে হয় এটা আমার জানা আছে। ফোন রাখলাম এখন। কি বলে শ্রাবণী ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। হেসে দেখে তার আম্মু বসে আছে। শ্রাবণী তার আম্মুর পাশে চুপচাপ বসে রইল। এইটা দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে শ্রাবণী, কিছু বলবি নাকি? আসলে আম্মু তোমাকে কিভাবে যে বলি। বলে ফেল, আমি জানি কি বলতে চাইছিস। কাউকে পছন্দ থাকলে বলতে পারিস, আমি তোর আব্বুর সাথে কথা বলবো, এরপর তোকে জানাবো। আম্মু, আমাদের উপর তলায় ভাড়া দিয়েছিলে না, ওনার একটা ছেলে আছে, আমার সাথে পড়াশোনা করে, তাকে খুব পছন্দ আমার। তুমি যদি ওই আন্টির সাথে কথা বলে দেখতে। ও আচ্ছা, এই কথা, তুই যা রুমে, আমি কথা বলে দেখবো নে কি বলে। শ্রাবণী তার আম্মুকে জড়িয়ে ধরে তার আম্মুর গালে একটা চুমু দিয়ে চলে আসলো রুমে। পরদিন সকাল 9টা।
শ্রাবণীর আম্মু চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। শ্রাবণীর আম্মুকে দেখে বলতে লাগলো, আরে ভাবি, আপনি এসেছেন, ভিতরে আসেন। শ্রাবণীর আম্মু ভেতরে এসে সোফায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর শ্রাবণীর আম্মু আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন, কি বলবেন? আমি চাইছিলাম কি শ্রাবণীর সাথে আকাশের বিয়েটা দেওয়ার জন্য। শ্রাবণী আকাশকে পছন্দ করে, কালকে রাতে আমাকে বলেছিল। এখন আপনি কি বলেন? আকাশ যদি রাজি থাকে তাহলে অবশ্যই বিয়ে হবে। এখন সে যদি রাজি না থাকে তাহলে তো আমরা আর তাকে জোর করে বিয়ে দিতে পারবো না। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন। আপনি আকাশকে জিজ্ঞেস করবেন, আর শ্রাবণীর ছবি তো আপনার কাছে আছে, আকাশকে দেখাবেন, নিশ্চয়ই পছন্দ হবে। আমার মেয়ে তো আর দেখতে অসুন্দর না। ঠিক আছে ভাবি, আকাশ আসো, এরপর না হয় আমি আকাশকে শ্রাবণের ছবিটা দেখাবো, দেখি আকাশ কি বলে। আকাশের আম্মু আর শ্রাবণীর আম্মু কথা বলতে লাগলো। কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। এদিকে আকাশ আর শ্রাবণী কলেজে বসে আছে শিমুল গাছের নিচে। এমন সময় শ্রাবণী বলতে লাগলো, আচ্ছা আকাশ, ধরো তোমার এখন বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, তুমি তো এখন আমার সাথে রিলেশনে আছো। যদি তারা বলে তাকে বিয়ে করতে হবে, তখন কি তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে? হ্যাঁ, এটা তো বন্ধ করতেই হবে। বাড়ি থেকে বিয়ে দিবে তো বন্ধ করব না? ও আচ্ছা, আমার সাথে কথা বলা বন্ধ করার জন্য অনেক পাগল হয়ে গেছিস তুই, তাই না? তোর কথা বলা আমি বন্ধ করব, দেখি তোকে কোন মেয়ে বিয়ে করে। আর যদি সাহস থাকে সে বিয়ে করুক। এই বলে শ্রাবণী আকাশের সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাড়িতে চলে আসলো। এদিকে আকাশ মাহিদদের সাথে বসে আছে কলেজে। এমন সময় মাহাদি বলতে লাগলো, গুরু, আপনার পায়ের চরণ ধুলি দেন। আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এখন 2টা মেয়ের সাথে রিলেশন করতেছি। তাহলে তো গুরুকে কিছু খাওয়াতে হয়। শিষ্য খাওয়াবে না নাকি? অবশ্যই খাওয়াবো। শিষ্য না মানে গুরু। আপনাকে না খাওয়ালে তো আমার রিলেশন বেশি দিন টিকবে না। আমার অনেক দিনের ইচ্ছা আছে, আমি 4টা বিয়ে করবো একদিনে। তবে 4টা বিয়ে করলে তো 4 জনকে খাওয়াতে হবে। গুরু, আপনি আমাকে চরণধুলি দিয়ে দেন, যাতে আমি খাওয়াতে পারি 4টা বউকে। শীর্ষ, আমি এরকম চরণধুলি দিতে পারি না। যদি দিতে পারতাম তাহলে তোমাকে অনেক আগেই দিতাম। তবে একটা চরণধুলি দিয়ে দিতেছি, তুমি যাতে আরো 10 থেকে 15টা রিলেশন করতে পারো। এখন তোমার গুরুকে কিছু খাওয়াও, তোমার গুরু অনেক ক্ষুধার্ত। মাহাদি আকাশকে নিয়ে চলে আসলো ক্যান্টিনে। আকাশকে কিছু সিঙ্গারা এবং স্প্রিট খাইয়ে দিল। আকাশ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে এসে তার আম্মুর সাথে বসে টিভি দেখতেছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, তোকে একটা মেয়ের ছবি দেখাচ্ছি, দেখ তো মেয়েটাকে তোর পছন্দ হয় কিনা। পছন্দ হলে আমাকে বলিস, মেয়েটার মা বাবার সাথে কথা বলে মেয়েটাকে নিয়ে আসবো তোর জন্য। আম্মু, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর। তুমি মেয়ের পরিবারের সাথে কথা বলতে পারো, তবে তাদেরকে বলবে যে আমি 2 বছর পর বা 1 বছর পর বিয়ে করব। আমি তোমাকে বলেছি যে চাকরি ছাড়া আমি বিয়ে করব না। আচ্ছা, তুই তাহলে বসে টিভি দেখ, আমি আসতেছি কিছুক্ষণ পরে। এই বলেই আকাশের আম্মু চলে আসলো শ্রাবণীদের বাসায়। কলিং বেল দিতেই শ্রাবণী এসে দরজা খুলে দিল। আকাশের আম্মুকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি মা, তুমি কেমন আছো? আর তোমার লেখাপড়া কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। ভেতরে আসেন, আম্মু ভেতরে আছে। আকাশের আম্মু চলে আসলো বাড়ির ভিতরে। এইদিকে শ্রাবণী দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো তার আম্মুর কাছে। তার আম্মুর পাশে বসে টিভি দেখতে লাগলো। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, ভাবি, কালকে আপনি যেটা বলেছিলেন না, আমার ছেলে রাজি হয়েছে শ্রাবণীকে বিয়ে করার জন্য, কিন্তু একটা শর্ত দিয়েছে, সে 1 বছর পর বিয়ে করবে। তার চাকরি ছাড়া সে নাকি বিয়ে করবে না। ঠিক আছে, সমস্যা নেই। আকাশ যেহেতু চাইতেছে 1 বছর পর বিয়ে করবে, তো না হয় 1 বছর পর বিয়ে হবে। শ্রাবণী, এতে কি তোর আপত্তি আছে? না আম্মু, এতে কোনো আপত্তি নেই। 1 বছর পর না হয় বিয়ে হবে। আচ্ছা আম্মু, তোমরা 2 জন না হয় কথা বলো, আমি আমার রুমে যাই। এই বলে শ্রাবণী চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ পর শ্রাবণী আকাশকে ফোন দিল।
আকাশ ফোনটা রিসিভ করে শ্রাবণীর সাথে কথা বলতে লাগলো। সন্ধ্যা অবধি কথা বলে শ্রাবণী কলটা রেখে দিল। সাথে বসে কথা বলতেছে এমন সময় শান্তা বলতে লাগলো, আপু তুমি তো ভাইয়ের সাথে রিলেশন করে বিয়ে করতেছো, আমি যদি কার সাথে রিলেশন করি আব্বু আম্মু কি বাধা দেবে? দিব একটা চট। তোর প্রেম করার বয়স হয়েছে, মাত্র ক্লাস 3-তে পড়িস, আর তুই প্রেম করার কথা বলতেছিস? আম্মুকে বলবো নাকি? আরে না আপু, আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম তোমার সাথে বড় হয়ে কার সাথে রিলেশন করব। হ্যাঁ, আমার মতো আগে বড় হ, এরপর রিলেশন করবি। শান্তা আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। এদিকে শ্রাবণী আকাশকে ফোন দিতেই আকাশ কলটা রিসিভ করলো। আচ্ছা শ্রাবণী, তোমার একটা পিক দাও তো, আমি তোমাকে দেখব। যদি তোমাকে দেখতে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমাকে দেখার দরকার নেই, আর আমাকে বিয়ে করারও দরকার নেই। তুমি তোমার মতো থাকো, আমি তোমাকে কিছু বলবো না। সত্যি বলতেছো? কিছু বলবে না তো? কালকে যদি আমি অন্য মেয়েদের পিছনে ঘোরাঘুরি করি তখন কিছু বলবে না তো? অন্য মেয়েদের পেছনে ঘুরোঘুরি করলে তোকে আমি গলা চেপে মেরে ফেলবো। কাল থেকে তুই সারাদিন আমার সাথে আসবি, সন্ধ্যার দিকে তুই বাসায় যাবি। হ্যাঁ, তোমার সাথে 10 দিন হয়ে গেছে, কাল থেকে আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবে। দেখ আকাশ, বেশি কথা বলবি না, আমার কিন্তু অনেক রাগ। আমার রাগ সম্পর্কে তুই এখনো কিছুই জানিস না। কাল থেকে তুই আমার সাথে থাকবি, এটাই আমার শেষ কথা। আমি আপনার সাথে থাকবো না, দেখি আপনি কি করতে পারেন আমাকে, এটাই আমার লাস্ট কথা। এসব নিয়ে দুইজন ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে আর রাত 2টা বেজে গেল। শ্রাবণী কলটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল, কারণ সে জানে কথা বললে সারা রাত কথা বলতে পারবে। পরের দিন সকাল 8টায় শ্রাবণী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আম্মু বসে আছে সোফায়। শ্রাবণীকে দেখে বলতে লাগলো, শ্রাবণী এদিকে আয় তো। জি আব্বু, বলো। তোর আম্মু এসব কি বলতেছে? তুই নাকি একটা ছেলেকে পছন্দ করিস? হ্যাঁ আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করি। আমি আম্মুকে বললাম তোমাকে বলার জন্য। আম্মু তো মনে হয় বলেছে। হ্যাঁ, তোর আম্মু আমাকে বলেছে সবকিছু। তোর যেহেতু ছেলেটাকে পছন্দ, আমরাও আর অমত করবো না, কারণ ছেলেটাকেও আমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে আব্বু, চলো খাবার খেয়ে নেই, আমি তো আবার কলেজে চলে যাব। ঠিক আছে, চল খাওয়া দাওয়া করে নেই তাহলে। শ্রাবণী এবং বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষে শ্রাবণী চলে আসলো তার রুমে। কলেজের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে শ্রাবণী চলে আসলো কলেজে। এসে দেখে আকাশ সাদিয়ার সাথে ফ্লার্ট করতেছে। এটা দেখে শ্রাবণী বেশ রেগে গেল। আকাশের সামনে এসে আকাশের কান টেনে ধরে বলতে লাগলো, তোর অনেক বড় সাহস হয়ে গেছে অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করার, তাই না? তোর সাহস আমি বের করতেছি। শ্রাবণী আকাশকে নিয়ে চলে আসলো কলেজের পেছন দিকে। এইদিকে সাদিয়া বলতে লাগলো, আজকে আকাশের অবস্থা তো পুরো খারাপ করে দিবে শ্রাবণী আপু। খারাপ করে দিক, তাতে আমাদের কি? ছেলেটা অনেক বেশি প্লে বয়। সে তো জানে না শ্রাবণী আপু কেমন। শ্রাবণী আপুর সাথে তো তার বিয়ে ঠিক হয়েছে, বিয়ের পর দেখবি একেবারে ঠিক হয়ে যাবে, ঘর থেকে বেরিয়ে হবে না। এটা কখনোই সম্ভব না, কারণ যে ছেলে প্লে বয় থাকে সে ছেলে কোনোদিন ঘরের ভিতরে থাকতে পারে না, এক নারীতে শক্ত। এদিকে শ্রাবণী আকাশকে নিয়ে চলে আসলো কলেজের পেছনে দেওয়ালের সাথে। আকাশের ঠোঁটের সাথে ঠোঁট জোড়া এক করে দিল। দীর্ঘ 10 মিনিট এভাবে থাকার পর শ্রাবণী আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কিরে, তোর কি আমাকে সত্যিই পছন্দ হয় না, নাকি আমি দেখতে ভালো না? আমি তো আপনাকে কখনো দেখি নাই, সো কিভাবে বলবো যে আপনাকে আমার পছন্দ হয়েছে নাকি পছন্দ হয় নাই? আমি তোর অনেক পরিচিত, তুই আমাকে খুব পছন্দ করেছিস। মানে এসব কি বলতেছেন বুঝলাম না, একটু খুলে বলেন তো। খুলে বলার মতো এখন সময় হয় নাই। দেখ আকাশ, আমি কিন্তু সত্যিই তোকে অনেক ভালোবাসি। তুই প্লিজ অন্য মেয়েদের সাথে এরকম ভাবে কথা বলবি না, আমার অনেক কষ্ট হয় তুই অন্য মেয়েদের সাথে এরকম ভাবে কথা বললে। আমি অন্য মেয়েদের সাথে 100 বার কথা বলবো, যতক্ষণ আমি তোমার মুখ না দেখতেছি ততক্ষণ আমি কথা বলবো, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আকাশের কথা শুনে শ্রাবণী বাধ্য হয়ে তার মুখের মুখোশটা খুলে ফেলল। আকাশ শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে হা করে আছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর শ্রাবণী আবার তার মুখোশটা পরে ফেললো আর বলতে লাগলো, দেখেছিস
আমি কতটা সুন্দর, তবুও কেন অন্য মেয়েদের পেছনে ঘুরঘুর করিস? আমাকে দিয়ে কি তোর চলবে না? চলবে না মানে? 100 বার চলবে, সোজা দৌড়াবে। এসব বলতেছে আকাশ শ্রাবণীকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর দুজনই কলেজের পেছন থেকে চলে আসলো সামনে। সাদিয়ার কাছে এসে আকাশ বলতে লাগলো, বাহ সাদিয়া আপু, আপনার বান্ধবী যে এত সুন্দর, আমাকে আগে বলেন নাই কেন? আগে বললে তো আমি আর আপনাদের সাথে এরকম ভাবে কথা বলতাম না, আপনার বান্ধবীর পিছনে পড়ে থাকতাম। শ্রাবণী আপু তো তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি তো বুঝতেই পারছো না। শ্রাবণী আপুকে এখনো পর্যন্ত ওই কলেজে কোনো ছেলে দেখে নেই। আজকে তুমি মনে হয় দেখেছো। আমি আজকে দেখেছি, তবে গতকালকেও দেখেছি আম্মুর ফোনে। হ্যাঁ, ওটা তো দেখতে পারবে। তোমাদের দুই পরিবারের বিয়ের কথা হয়েছে। তুমি নাকি বলেছো 1 বছর পর বিয়ে করবে। হ্যাঁ, 1 বছর পর বলেছিলাম বিয়ে করব, কিন্তু এত সুন্দর চাঁদ আমি বাহিরে রাখবো কি করে? তাড়াতাড়ি তো ঘরে তুলতে হবে, বাহিরে রাখা যাবে না। এই তো এখন বুঝছো। সো বলো, কবে বিয়ে করতেছো? আর আমরা কবে বিয়ে খাবো তোমাদের? বিয়ে খাইতে খাইতে আরো 6 মাস পর বিয়ে খেতে পারবেন। শীতের সময় বিয়ে করব, কারণ বুঝতেই পারছেন মানুষ তো সবসময় শীতের সময় বেশি বিয়ে করে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। মানুষ সবসময় শীতের সময় বিয়ে করে। তুমিও শীতের সময় বিয়ে করবে। ঠিক আছে শ্রাবণী, এখন কি বাসায় চলে যাবে নাকি আরো ঘোরাঘুরি করবে? আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, ওই ক্লাসটা করতে হবে। ঠিক আছে, তুমি তাহলে ক্লাস করো, আমি বাসায় চলে যাই। আজকে তো মাহাদি আসে নাই, ভালো লাগতেছে না একা একা। মাহাদি আসতে হবে কেন? ওরা তো আছে, তোমার শালিকারা, ওদের সাথে বসে কথা বলো। ততক্ষণে আমি ক্লাসটা শেষ করে আসতেছি। এই সাদিয়া, চল যাওয়া যাক। আর মারিয়া, তোরা কিন্তু আকাশের দিকে খেয়াল রাখবি, যাতে অন্য মেয়েদের দিকে না তাকায়। ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমরা ভাইয়াকে দেখে রাখবো। শ্রাবণী আর সাদিয়া চলে যেতে আকাশ মরিয়াদের সাথে ফ্লার্ট করতে লাগলো। বেশ কিছুক্ষণ ফ্লার্ট করার পর মারিয়াকে পটিয়ে ফেলেছে প্রায়। এমন সময় মারিয়া বলে উঠল, ভাইয়া, আপনি অনেক সুন্দর করে ফ্লার্ট করতে পারেন। এখন যদি আমরা আপুকে বলি আপনি আমার সাথে ফ্লার্ট করেছেন, তাহলে আপু আপনার কি অবস্থা করবে জানেন? আর আমি তো এতক্ষণ মজা করছিলাম, তুমি সিরিয়াসলি নাও কেন? এত সিরিয়াসলি নেওয়া কিন্তু একদম ভালো না। তোমার আপু যেই রাগী, ওই দিন তো আমাকে বাসায় 2 দিন রেখেছিল, আজকে আর আমি মরতে চাই না। চলেন আমরা ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি, ততক্ষণ আপু আসতে থাকুক ক্লাস শেষ করে। হ্যাঁ চলো যাওয়া যাক। মারিয়া আকাশকে নিয়ে চলে আসলো ক্যান্টিনে। দুইজন বসে কফি খেতে লাগলো। বেশ কিছুক্ষণ কফি খাওয়ার পর মারিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, আপনি একটা সত্যি কথা বলবেন? আপনি আগে কয়টা মেয়ের সাথে এরকম ভাবে ফ্লার্ট করে রিলেশন করেছেন? সত্যি বলতে আমি একটা মেয়ের সাথেও রিলেশন করি নাই। বলতে গেলে সবার সাথে ফ্লার্ট করেছি, জাস্ট কয়েক ঘন্টা কথা বলেছি, এর বেশি কিছু না। ও আচ্ছা, তার মানে ওই দিন আপনি আপুকে সব মিথ্যে কথা বলেছেন? সব মিথ্যা কথা বলছিলাম, কিন্তু কে আর জানতো ওই দিন যে আমার কপালে শনি লেখা ছিল। ইস, ওই দিনের কথা ভেবে আপনার জন্য কষ্ট হচ্ছে আমার। হয়েছে, আর দুলা ভাইয়ের জন্য কষ্ট পেতে হবে না। আকাশ, চলো এখন বাসায় চলে যাই। এই তোরা বিকেলের দিকে পার্কে চলে আসিস, আড্ডা দিব। আর আড্ডা দেওয়া শেষ করে ফুচকা খাবো, দেখবো কে কত বেশি খেতে পারে। ঠিক আছে, আমরা বিকেলের দিকে চলে আসবো পার্কে। শ্রাবণী আর আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। শ্রাবণী বেশ কিছুক্ষণ আকাশের আম্মুর সাথে আড্ডা দিয়ে চলে গেল তাদের বাড়িতে। বিকেল 5টায় শ্রাবণী আকাশকে নিয়ে চলে আসলো পার্কে। বেশ কিছুক্ষণ গল্প করার পর আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা এখানে বসো, আমি তোমাদের সবার জন্য বাদাম নিয়ে আসতেছি দোকান থেকে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। ক্যারেক্টার লুজ। আবার তো তুমি অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকো, তাদের রূপ দেখো, ঘরে এত সুন্দর একটা বউ রেখে। এখন থেকে আর দেখবো না, এখন তো তুমি আছো। এই বলেই আকাশ চলে আসলো দোকানে। দোকান থেকে সবার জন্য আইসক্রিম আর বাদাম নিয়ে চলে আসলো পার্কের ভেতরে। সবাই মিলে আইসক্রিম আর বাদাম খাইতেছে। এমন সময় শ্রাবণী আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি তো আমাদেরকে সবকিছু খাওয়াইতেছো, তুমি কি খাবে বলো? আমরা তোমাকে তাই খাওয়াবো।
তোমরা সবাই খাওয়াতে হবে না, তুমি খাওয়ালে চলবে। যেটা চাইবো সেটা খাওয়াবে তো? অবশ্যই খাওয়াবো, বলো কি খাবে? মিল্ক খাবো। আকাশের কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল আকাশের দিকে। এদিকে শ্রাবণী বারবার আকাশের দিকে তাকাচ্ছে এবং তার বান্ধবীদের দিকে তাকাচ্ছে। কয়েক মিনিট পর শ্রাবণী আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি এটা কি বললে? সবার সামনে আমার মান সম্মান শেষ করে দিলে। এটা কিন্তু একদম ঠিক করলে না তুমি। কেন? আমি কি আমার বউকে এসব বলতে পারি না? আর ওরা তো আমার শালিকা, ওরা কাউকে কিছু বলবে না আমি জানি। শালিকারা, তোমরা কি কাউকে কিছু বলবে? আরে না ভাইয়া, আমরা আবার কাকে কি বলবো? তবে আপনি এটা না বললেও পারতেন, আমাদের সামনে আলাদাভাবে বললেই হতো। সাদিয়া আকাশকে এদিকে আকাশ মুচকে মুচকে হাসতেছে আর শ্রাবণীর দিকে বারবার তাকাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসলো ফুচকার দোকানে। ফুচকা খেতে খেতে সাদিয়া বলতে লাগলো, শ্রাবণী আপু, তোমরা এক কাজ করতে পারো, কালকে একটা জায়গা থেকে ঘুরে আসতে পারো। জায়গাটা অনেক সুন্দর। আমি আর আমার বড় আপু গিয়েছিলাম ওই জায়গায়। আমি ঠিকানাটা দিয়ে দিয়েছি, তোমরা না হয় গিয়ে ঘুরে আসবে। কাপড়দের জন্য বেস্ট একটা জায়গা। ঠিক আছে, তুই লিখে দে, আমরা না হয় কালকে গিয়ে ঘুরে আসবো। সাদিয়া জায়গাটার নাম লিখে দিল। সন্ধ্যা 7টা। সবাই যার যার বাসায় চলে আসলো। এদিকে শ্রাবণী আর আকাশ রিকশায় বসে আছে। শ্রাবণী আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এতই খাওয়ার ইচ্ছা নাকি? অবশ্যই। তোমার ওই মিষ্টি মিষ্টি দিবে নাকি বাসায় গিয়ে? কানের নিচে দিব তোমাকে 2টা। এখনো বিয়ে করার নাম নেই। যেদিন বিয়ে করবে এর আগে খেতে পারবে না। দুইজন দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে বাসায় আসলো। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে, আর রাত 9টা বেজে গেছে, এখনো বাহিরে কি করিস? তাও আবার শ্রাবণীকে নিয়ে। আম্মু, আজকে সবাই একসাথে হয়েছে তো তাই আর কি। আড্ডা দিয়েছে, ফুচকা খেয়েছে, আরো অনেক কিছু করেছে। এটার জন্য দেরি হয়ে গেছে। ও আচ্ছা, এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। তোর জন্য অপেক্ষা করছিলাম সেই কখন থেকে। তুই আসলে একসাথে সবাই খাবার খাবো। তোমরা সবাই খাবার টেবিলে বসো, আমি আসতেছি ফ্রেশ হয়ে। আকাশের আম্মু আব্বু খাবার টেবিলে বসে পড়লো। এদিকে আকাশ তার রুমে এসে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে এসে বাসার সবার সাথে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আকাশ চলে আসলো তার রুমে। এসে দেখে তার ফোনটা বাজতেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বন্ধু মাহাদি বলতে লাগলো, গুরু, আজকে আমি কলেজ যেতে পারি নাই। আমার চাচাতো ভাই বিদেশ চলে গেছে তো, এইটার জন্য আমি আর কলেজে যাই নাই। তাকে পৌঁছে দিয়ে এসেছিলাম। ও আচ্ছা, তাই নাকি? শিষ্য তো, তোমার খবর কি? কয়টা মেয়ের সাথে রিলেশন করো এখন? 2টা নাকি আগের চাইতে আরো কয়েকটা বেড়েছে? আগের চাইতে আরও 5টা বেড়েছে। তবে গুরু, আমি কিভাবে বুঝবো যে এই 5 জন থেকে আমাকে একজন বেশি ভালোবাসে? আমাকে? তুমি 5 জনকে 5টা পরীক্ষা নিবে, তাহলে তো হয়ে যায়। আর পরীক্ষাগুলো এমন কঠিনভাবে নিবে, দেখবে যে বেশি তোমাকে ভালোবাসবে সে তোমার জন্য সবকিছু করতে রাজি থাকবে। ঠিক আছে গুরু, কালকে কলেজে যাই। এরপর আপনি না হয় একটা বুদ্ধি দিয়ে দিবেন, তারপর আমিও ওইভাবে তাদেরকে পরীক্ষা করব। ঠিক আছে শিষ্য, এখন তাহলে ফোন রাখি, আমি আমার ডার্লিংয়ের সাথে কথা বলবো। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে শ্রাবণীর সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলেই আকাশ ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 10টায় আকাশ রেডি হয়ে চলে আসলো বাহিরে, কারণ একটু পর শ্রাবণীর সাথে ঘুরতে যাবে। সাদিয়ার দেওয়া ঠিকানায় বেশ কিছুক্ষণ পর শ্রাবণী বাহিরে আসলো। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, চল এখন যাওয়া যাক। আকাশ শ্রাবণীকে নিয়ে চলে আসলো ওই জায়গায়। এসে দেখে অনেক সুন্দর জায়গা। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সামনের একটা রেস্টুরেন্টে চলে গেল। ওইখানে এসে শ্রাবণী আর আকাশ খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে দুইজন কিছুক্ষণ গল্প করে আবারও চলে আসলো বাড়িতে। দুপুরে আকাশের আম্মু আর শ্রাবণী বসে কথা বলছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আকাশের আম্মু গিয়ে দরজা খুলে দিতেই এমন সময় বাড়ির ভিতরে প্রবেশ করলো আকাশের মামাতো বোন তানজিলা। আকাশকে দেখে তানজিলা দৌড়ে আসলো আকাশের সামনে।
আকাশকে জড়িয়ে ধরতে শ্রাবণী সোফা থেকে উঠে তাড়াতাড়ি কোলে তানজিলাকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, কি হচ্ছে এসব আকাশ? তুমি কি অবুঝ? এরকম একটা মেয়ের সামনে এভাবে ঘষাঘষি করতে তোমার খুব ভালো লাগে, তাই না? শ্রাবণী, তানজিলা হচ্ছে আমার মামাতো বোন, আর আমি তো তার সাথে ঘষাঘষি করি নাই। সে তো আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে। তানজিলা, এটা কিন্তু তুই একদম ঠিক করলি না। তোর ভাবি রাগ করলো। ভাবি মানে? তুমি আবার কবে বিয়ে করেছো এই ঢাকা শহরে এসে? আরে আমরা বিয়ে করি নাই, বিয়ের কথাবার্তা বলে রেখেছে, কয়েকদিন পর বিয়ে হবে। ও আচ্ছা, কয়েকদিন পর বিয়ে হবে। চিন্তা করিস না, তোর বিয়ে ভেঙে দিব আমি। তাকে বিয়ে করব, আমি অন্য কেউকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, বললেই হলো নাকি? আকাশকে বিয়ে করব আমি। আকাশ শুধু আমার, অন্য কারণ না। এই আকাশ তোর না, আকাশ আমার। আকাশ চলো আমার সাথে তোমার রুমে। তুমি কোথাও যেতে পারবে না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এসব নিয়ে ঝগড়া করতেছে দুইজন। বেশ কিছুক্ষণ পর তানজিলা অট্টহাসিতে মেতে উঠল। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, তোর বউ তো দেখি তোকে অনেক ভালোবেসে ফেলেছে। দেখেছিস, তোকে একটু দূরে যেতে দিতেছে না। ভাবি, আমি আপনার সাথে এতক্ষণ মজা করছিলাম আর দেখতে চেয়েছিলাম আপনি কি করেন আকাশের জন্য। আকাশ, তোর রুমটা দেখিয়ে দেয়, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওই যে উপরে ডান পাশের রুমটাই হচ্ছে আমার রুম। যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমরা এখানে বসে আছি। তানজিলা চলে গেল আকাশের রুমে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তানজিলা চলে আসলো নিচে। সবার সাথে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আম্মু তানজিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে তানজিলা, তোর আব্বুকে নিয়ে আসতে বললাম, তুই একা আসলি কেন? আব্বু বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে যায়। আব্বু তো বাসে থাকে না। বলছিলাম আসার জন্য, কিন্তু আব্বু আসতে পারে নাই। ও আচ্ছা, এখন খাবার খেয়ে নে। সবাই টুকটাক কথা বলতেছে, আবার খাবার খাইতেছে। খাবার খাওয়া শেষে কি তানজিলা সবার সাথে গল্প করতে লাগলো। সারা রাত গল্প করার পর ভোরের দিকে যার যার রুমে সবাই চলে গেল। আকাশ তার বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে আকাশ টেরও পেল না। দুপুর 12টা। আকাশের ঘুম ভাঙাতেই আকাশ ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে গল্প করতেছে। সবাইকে দেখেই আকাশ বলতে লাগলো, বাহ, সবাই বসে গল্প করতেছো, আমাকে একবার ডাক দিলে কি হতো? আমিও তোমাদের সাথে বসে গল্প করতাম। তুমি অনেক রাতে ঘুমিয়েছো তো, এটার জন্য তোমাকে আর ডাক দেই নাই। আম্মু বলেছে যে ডাক দেওয়ার দরকার নেই, তাই আর ডাক দেওয়া হয় নাই। খাবার টেবিলে আসো, আমি খাবার দিতেছি, খাবার খেয়ে নাও, এরপর সবার সাথে বসে গল্প করবে। আকাশ খাওয়া দাওয়া করে বসে পড়লো সবার সাথে গল্প করার জন্য। গল্প করতে করতে বিকেল হয়ে আসলো। বিকেলে শ্রাবণীর আব্বু আম্মু এবং আকাশের আব্বু আম্মু সোফায় বসে কথা বলতেছে। এমন সময় শ্রাবণীর আব্বু বলতে লাগলো, আকাশ, তোমরা যেহেতু এখন একসাথে থাকতেছো, আমরা চাইতেছি না যে এইভাবে থাকো। তো 1 বছর পর তো বিয়ে করবে, এখন বিয়ে করলে কোনো সমস্যা নেই। আর চাকরি নেই তো কি হচ্ছে, চাকরি একটা খুঁজে নিবে, তাহলেই তো হয়ে যাবে। এখন তো যদি আমি বিয়েটা করি আব্বুর উপরে অনেক চাপ পড়ে যাবে। কোনো চাপ পড়বে না, তুই বিয়ে কর। ঠিক আছে আব্বু, তাহলে তোমরা আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করতে পারো। তাহলে আজকে রাতেই বিয়ে হবে। আকাশ, তুমি শ্রাবণীকে নিয়ে মার্কেট থেকে শাড়ি আর পাঞ্জাবি কিনে আনো। বিয়ের কথা বলেছি বলে আজকেই বিয়ে করিয়ে দিবেন? আচ্ছা, যাইতেছি। আকাশ শ্রাবণীকে নিয়ে চলে আসলো মার্কেটে। শ্রাবণীর জন্য একটা নীল শাড়ি আর আকাশের জন্য একটা নীল পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসলো বাসায়। সন্ধ্যায় সবাই বসে গল্প করতেছে। এমন সময় সব বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। আকাশের আম্মু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আকাশের আব্বু কাজি নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনই ভেতরে চলে আসলো। ভেতরে আসতেই আকাশের আম্মু বলতে লাগলো, ভালোই করেছো, তাড়াতাড়ি নিয়ে এসেছো কাজী সাহেবকে। কাজী সাহেব, এখন তাহলে দুজনকে বিয়েটা পড়িয়ে দেন। হ্যাঁ, আমার তো কাজই বিয়ে পড়ানো। আপনারা ছেলে আর মেয়ের ভোটার আইডি কার্ড আনেন, আমি সকল কিছু লিখে তাদের বিয়েটা পড়িয়ে দিতেছি। আকাশের আম্মু দুইজনের আইডি কার্ড এনে কাজী সাহেবকে দিয়ে দিল। এদিকে কাজী সাহেব সকল কিছু লিখে আকাশের শ্রাবণীর বিয়েটা পড়িয়ে দিল।
বিয়ে পড়ানো শেষ হতেই কাজে চলে গেল এখান থেকে। রাতে খাওয়া দাওয়া করে 12টা অবধি আড্ডা দিয়ে আকাশ শ্রাবণীকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে আকাশ শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্রাবণী, তুমি শাড়িটা পরে ফেলো, এরপর দুইজন নামাজ আদায় করে বাকি কাজকাম সেরে ফেলবো। আকাশের কথা শুনে শ্রাবণী শাড়িটা পরে ওয়াশরুম থেকে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে চলে আসলো খাটের উপরে। আকাশ শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্রাবণী, ওই দিন যে পার্কে বলেছিলাম মনে আছে কথাটা? এখন তো বিয়ে করে ফেলেছি, এখন তো খেতে দিবে। আমি কি মানা করেছি নাকি না খাওয়ার জন্য? তুমি খেতে পারো, তা আমি তোমাকে বাধা দেব না। এখন তো আমার উপর অধিকার আছে তোমার। আকাশ শ্রাবণীকে জড়িয়ে ধরে শ্রাবণীর ঠোঁটে, মুখে, গালে, গলায়, ঘাড়ে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর শ্রাবণী আকাশকে তার বুকের সাথে চেপে ধরে জড়িয়ে রাখলো কিছুক্ষণ, আর বলতে লাগলো, আকাশ, এখন একটু আদর করবে? আমার আদর খেতে অনেক ইচ্ছা করতেছে। হ্যাঁ, অবশ্যই আদর করব তোমাকে। জানে না তোমার মতো এত সুন্দরী মেয়েকে আদর না করে পারি নাকি? তাও আর তুমি হচ্ছ আমাদের বাড়িওয়ালির একমাত্র মেয়ে, তোমাকে তো অনেক বেশি আদর করতে হবে। এই বলেই আকাশ শ্রাবণীকে ছেড়ে দিয়ে তার শাড়িটা খুলে ফেলে দিল নিচে। আস্তে আস্তে শ্রাবণীর পেটে চুমু দিতে লাগলো। চুমু দিতে দিতে নিচের দিকে নামতেছে আকাশ। ইস, আরো শুনতে চাইতেছেন আপনারা? নিচের দিকে নামতেছে কেন, এটা আপনারা বুঝতে পারছেন না। এখন বিদায় নেন, আকাশ শ্রাবণীকে আদর করতে থাকুক।